আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। 24শে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার ডিএমপি কমিশনার সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া 5 আসামিকে ভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি 2 জন হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। এছাড়া রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার ইমরুলকে 6 বছর, শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক আরশাদ হোসেনকে 4 বছর এবং কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামের 3 বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। চাংখারপুলে 6 জনকে হত্যার প্রমাণ পেয়েছে বলে রায়ে উল্লেখ করেছেন ট্রাইব্যুনাল। এছাড়া ওয়্যারলেস বার্তায় অধস্তনদের মারণাস্ত্র ব্যবহারে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানের নির্দেশও প্রমাণিত হয়েছে। 2024 সালে 5 আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দিন পুলিশের গুলিতে প্রাণ হারানো 6 জন হলেন শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া। এডিশনাল কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম এই 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কিন্তু পরবর্তী যে সমস্ত আসামি ছিল, একজন এসি ছিল ইমরুল, একজন ইন্সপেক্টর আরশাদ এবং বাকি 3 জন কনস্টেবল, যারা সরাসরি ফিল্ডে থেকে গুলি বর্ষণ করেছিল, তাদেরকে কম সাজা দেওয়া হয়েছে। একজনকে 6 বছর, একজন 4 বছর, বাকি 3 জন কনস্টেবলকে 3 বছর করে সাজা দেওয়া হয়েছে। এই আসামিরা তারা প্রকাশ্যে গুলি করেছিল, সেটা প্রমাণিত হয়েছে। এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। যদিও আদালতের আদেশ সকলের উপরে শিরোধার্য, আমাদেরকে মানতে হবে। যেহেতু একটা আপিলেট ফোরাম আছে, সুপ্রিম কোর্টে এটার বিরুদ্ধে, এই সাজার বিরুদ্ধে, কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। নারীরা দিন প্রতিষ্ঠার কাজে ঘরে ঘরে গেলে একটা দল তা সহ্য করতে না পেরে তাদের উপর হামলা করছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। কুষ্টিয়ায় নির্বাচনী জনসভায় ঘরে, বাইরে এবং কর্মস্থলে নারীদের নিরাপত্তা এবং সম্মান জোরদার করার প্রতিশ্রুতি দেন তিনি। 11 দলীয় জোট ক্ষমতায় গেলে দুর্নীতি, সন্ত্রাস এবং চাঁদাবাজির কবর রচনা করবে বলেও জানায় 11 দলের নেতারা। ফরিদ আহমেদ ভূঁইয়ার ক্যামেরায় জুবায়ের প্রধানের রিপোর্ট। শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের চিত্র এটি। কানায় কানায় পূর্ণ মাঠে পুরুষদের উপস্থিতির সাথে গ্যালারিতে ছিল নারীদের অংশগ্রহণ। বাংলাদেশের প্রত্যেকটি যুবক যুবতী যেন একজন আবরার ফাহাদ হয়ে যায়। ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকারে গেলে দেশকে কল্যাণকর রাষ্ট্র বানাতে চায় তার দল। যারা চাঁদাবাজি করছে তাদের সেখান থেকে সরে আসার আহ্বান জানিয়ে জামাত আমির চাঁদাবাজদের সম্মানজনক কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় বেকার তরুণ এবং তরুণীদের হাতকে কর্মক্ষম করে বেকারত্বকে দূর করার অঙ্গীকারও ছিল জামাত আমিরের কণ্ঠে। আজকে মায়েরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহর দ্বীনের আওয়াজ তুলতে করে করে চান। কিছু লোক এটা সহ্য করে না, তাদেরকে বিরক্ত করে, তাদের সাথে অপমানজনক আচরণ করে, তাদেরকে কষ্ট দেয়, এমনকি দিশাহারা হয়ে 2-1 জায়গায় গায়েও হাত দিয়েছে। আমরা তাদেরকে বলি, তোমরাও আমাদের মতোই মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছো, মাকে সম্মান করতে শিখো। প্রত্যেকটা যুবক যুবতীর হাতে সম্মানের মর্যাদা উপযুক্ত কাজ তুলে দিতে চায়, যাতে গর্বের সাথে তারা বলতে পারে আমি একজন গর্বিত বাংলাদেশ। আমাদের শিক্ষা হবে কর্মমুখী এবং আমাদের শিক্ষা হবে মানবিক শিক্ষা। জনগণের একটি টাকাও তাদের পকেটে ঢুকবে না জানিয়ে 11 দলের নেতারা উন্নয়নের স্বার্থে সৎ এবং যোগ্য প্রার্থীকে বাছাই করার অনুরোধ জানান। বাংলাদেশের তৌহিদি জনতা কারো রক্তচক্ষুকে ভয় পায় না। বাংলাদেশের তৌহিদি জনতা, ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতৃবৃন্দ মাথা নত করলে শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নত করে। দখলবাজি, দুর্নীতি আর সন্ত্রাস, আমি আপনাদের সন্তান হিসাবে, কুষ্টিয়ার মানুষ হিসাবে কথা দিতে পারি, আগামীতে
আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ওই জায়গা পর্যন্ত পৌঁছিয়ে দেন আপনাদের ভোটের মাধ্যমে, আমরা এই 4টা বিষয়কে কুষ্টিয়ার মাটিতে কবর দেব ইনশাআল্লাহ। জনসভায় গণভোটে হা ভোটের আহ্বান জানিয়ে 12 তারিখের নির্বাচন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা জানান নেতারা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, কুষ্টিয়া। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জুলাইয়ে শহীদ ইসমামুল হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে চট্টগ্রামে নির্বাচনী পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ায় শহীদ ইসমামুল হকের কবর জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ এনসিপির নেতারা। কবর জিয়ারত শেষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ফুলতলে নির্বাচনী পথসভার কথা রয়েছে। পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যোগ দেবেন। এই আসনটিতে এনসিপির প্রার্থী রয়েছে। বোয়ালখালীতে পথসভার শেষে সন্ধ্যায় লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তাদের। গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাদের যে আকাঙ্ক্ষিত সংস্কার, সেই সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে। আজকে আমাদের যে পদযাত্রা সেটা বোয়ালখালী থেকে শুরু হচ্ছে এবং আজকে আমাদের আরো একটি কর্মসূচি আছে, সেটা লক্ষ্মীপুরের রামগঞ্জে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী এবং নেতারা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। গুলশানের দলটির নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। মাহদি আমিন বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার অপপ্রয়াস অনাকাঙ্ক্ষিত। ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার চেষ্টা নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা, অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে বলেও জানান মাহদি আমিন। এ সময় নির্বাচন সামনে রেখে যেসব সহিংসতার ঘটনা ঘটছে তা বিএনপি সমর্থন করে না বলেও জানিয়েছেন দলটির মিডিয়া সেলের আহ্বায়ক। রাজনৈতিক দলের প্রার্থীরা এবং তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার যে চেষ্টা, সেটি নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা, অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। কাল ময়মনসিংহের জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলায় বিরাজ করছে সাজ সাজ রব। জেলা সার্কিট হাউস মাঠে মঙ্গলবার দুপুরে জনসভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই মাঠে মঞ্চ তৈরির কাজ চলছে জোরে সোরে। সিনিয়র নেতাকর্মীরা মাঠ পরিদর্শন করেছেন। জনসভায় ময়মনসিংহ বিভাগের 4 জেলার বিএনপি প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তাদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। এর আগে দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের ব্রিফিং করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। জনসভায় সফল করতে গণমাধ্যমের সহযোগিতা চান তিনি। সবসময় আমরা আপনাদের সহযোগিতা পেয়েছি। আগামী দিনে এবং বর্তমানে আগামীকালকের যে জনসভা, সেখানেও যেমন আপনাদের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ পরবর্তী সময়েও আমরা আমাদের যে নির্বাচনী কার্যক্রম চলছে এবং আল্লাহ যদি রহমত করে দেশ পরিচালনার দায়িত্ব আমরা পাই, আল্লাহ যদি জনগণের ভোটে, সেখানে আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য। তিনি বলেন, বিএনপির রাজনীতি মূল লক্ষ্য হল সাধারণ মানুষের অধিকার রক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা। বিএনপির নেতাকর্মীরা সর্বস্তরের মানুষের জন্য ভালো কাজ করতে চায় বলেন তিনি। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলায় 29 মাইল বীর স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। আমরা আমানত খেয়ালত করি না, আমাদের ভোট নেই, আমরা কাজ করতে চেষ্টা করি। আমরা আরো ভালো হতে চাই, আরো কাজ করতে চাই। আমরা আমাদের মাদেরকে, বোনদেরকে, আমাদের মেয়েদেরকে আমরা শিক্ষিত করে তুলতে চাই। আমাদের ভাইদের জন্য আমরা কর্মসংস্থান করতে চাই। ঋণ খেলাপিরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এজন্য নির্বাচন কমিশন যথেষ্ট সচেষ্ট বলে জানিয়েছেন ইসি আব্দুর রহমান মাসুদ। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে কটি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে তারা সবাই নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। নিবন্ধিত যেসব রাজনৈতিক দল ভোটে অংশ নিয়েছেন তারা সহ সব বৈধ প্রার্থীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। নির্বাচন কমিশনের উপর কোনো ধরনের চাপ নেই মন্তব্য করে নির্বাচন কমিশনার মাসুদ বলেন, ভুল তথ্য দিয়ে নির্বাচিত ব্যক্তির সংসদীয় পদ বাতিল হতে পারে। ঋণ খেলাপি যদি গ্যারান্টর যদি ঋণটার পরিমাণ যদি পরিমিত হয় একটা অঙ্কের, তাহলে তাকে নির্বাচনের সুযোগ দেওয়া যেতে পারে। কিন্তু সেটা যদি বহু টাকার হয় তাহলে তাকে নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারে সে ব্যাপারে আমার মনে হয় যে কমিশন থেকে একটা অভিমত বা একটা সুপারিশ যেতে পারে। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। পটুয়াখালীর আসনগুলোতে এবার বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীদের মধ্যে 4টি আসনে জমজমাট লড়াইয়ের আভাস মিলছে। প্রতিনিয়ত ছোট দলগুলোর সঙ্গে এসব সমীকরণও পরিবর্তন হচ্ছে। কাজল বরন্দাসকে সঙ্গে নিয়ে রাজু আহমেদ রুবেলের ক্যামেরায় নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রামনাবাদ, আগুনমুখা, কাজল, তেঁতুলিয়া নদীগুলোর দুধারের 21টি ইউনিয়নের পটুয়াখালী 3। সেতুর অভাবে জনবিচ্ছিন্ন এই জনপদে ছাত্রলীগের সাবেক নেতা নুরুল হক নূর বিএনপি জোটের প্রার্থী। কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র বিএনপি নেতা হাসান মামুন দলের বেশিরভাগ নেতাকর্মীদের নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে রয়েছেন। এ কারণে নুরুল হক আওয়ামী লীগের সমর্থকদের মন জয় করতে চান এবার। পরস্পর বিরোধী বক্তব্যে নানা অভিযোগ দুজনের। মাঠে কিছু প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা তারেক রহমানের প্রতি আস্থা রাখতে চাই এবং আমাদের বিশ্বাস যে আগামীতে বিএনপি যদি জয়ী হয় তাহলে তার গুরুত্বপূর্ণ মিত্ররা না জিতলেও তাদেরকে মন্ত্রিসভায় কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্বে এটা তারেক রহমান রাখবেন। এই উন্নয়ন বঞ্চিত গলাচিপা 10 মিনার মানুষের উন্নয়নের নতুন পরিকল্পনা নিয়ে আমরা মানুষের কাছে যাব এবং আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ আমাদের বক্তব্য গ্রহণ করবে। পটুয়াখালীর 3টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমীকরণ বেশ জমে উঠেছে। এখানে বিএনপির প্রার্থী যেমন আছে তেমনি জামাত এবং বিদ্রোহী প্রার্থীর ভিতরে এক ধরনের ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কোনো কোনো জায়গায় জামাতে এগিয়ে আছে, কোনো কোনো জায়গায় বিদ্রোহী প্রার্থীও এগিয়ে আছে। বাউফল উপজেলা নিয়ে পটুয়াখালীর 3 কয়েকশো বিএনপি নেতাকর্মী জামায়াতে যোগ দেয় এ মাসে, যে কারণে আওয়ামী লীগের দীর্ঘদিনের দুর্গে জামায়াতের শক্ত অবস্থান। বড় সমাবেশ ও শোডাউন করে সে বিষয়টি আরও স্পষ্ট করেছেন ডক্টর শফিকুল ইসলাম। মানুষের গণজোয়ার ব্যক্তিকেন্দ্রিক আছে যা, তার চেয়ে বড় গণজোয়ার হচ্ছে তারা একটা পরিবর্তন চায়। 10 দলীয় ঐক্যের না, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের ঐক্যের জোয়ার তৈরি হয়েছে। বিএনপির প্রবীণ রাজনীতিবিদ শহীদুল আলম তালুকদার এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামাত সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ দরকার, সেই পরিবেশটা তারা বিঘ্নিত করছে। ইনশাল্লাহ বাউফল থানায় যত কিছু করুক 100% আমরা নির্বাচিত হব। পটুয়াখালী 4 আসনে বিএনপির সাবেক নেতা হাবিবুর রহমান এবার হাত পাখা নিয়ে ধানের শীষের মোশাররফ হোসেনের শক্ত প্রতিদ্বন্দ্বী। জামায়াতের প্রার্থী ডাক্তার জহির আহমেদও তাদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, পটুয়াখালী। অন্তর্বর্তী সরকার প্রধান 3-0 তত্ত্বের প্রবর্তক হওয়া সত্ত্বেও সরকার আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে আয়োজিত টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি ও সুশাসন শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন তিনি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, শূন্য নিট কার্বন নিঃসরণ ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করার সুযোগ কেন সরকার হারালো সে বিষয়ে দেশবাসীর কাছে জবাব দিতে হবে। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় সব সিদ্ধান্তই ছিল চাপিয়ে দেয়া। জ্বালানি মহাপরিকল্পনার খসড়া অধ্যাদেশও অংশীজনদের না জানিয়ে চাপিয়ে দেয়া হয়েছে। খসড়া অধ্যাদেশ পুনর্বিবেচনা করার পরামর্শ টিআইবির। আজকে দিবসটা আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস। এই দিবসটি পালনে আমার সরকার ব্যর্থ হয়েছে। আমি অত্যন্ত বিব্রত এবং এই কারণে আরো বেশি বিব্রত যে 3-0 ধারণ পাওয়ার তিনি তার সরকার এটি ব্যর্থ হয়েছে। আমি তাদেরকে সরকারের কাছে আহ্বান জানাবো, তাদের মেয়াদ শেষ হচ্ছে, মেয়াদ শেষ হওয়ার পর তারা নিজেরা একটি শ্বেতপত্র প্রকাশ করবেন। এই শ্বেতপত্র এই 3-0-কে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে যে প্রচারণা করে থাকেন
জাতীয়ভাবে সে প্রচারণার পাশাপাশি কতটুকু দায়িত্ব পালন করেছেন, এই তিনটি বিষয়কে কেন্দ্র করে এই বিষয়ে আমরা মনে করি দেশবাসী জানতে চাইবে। অগ্রগতির পথে আরও এক ধাপ এগিয়ে দেশের প্রতিটি জেলা ও প্রত্যন্ত অঞ্চলে পণ্য পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কনফিডেন্স সিমেন্ট। রাজধানীর একটি হোটেলে কনফিডেন্স সিমেন্ট ডিজিটালাইজেশন ও প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে আগামীর অগ্রযাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। শুরু থেকে আজ পর্যন্ত কনফিডেন্স সিমেন্টের ঐতিহাসিক যাত্রা তুলে ধরতে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন প্রেজেন্টেশন ও ভিজুয়াল কন্টেন্টের মাধ্যমে ব্র্যান্ডের দর্শন ও ভবিষ্যৎ ভিশন উপস্থাপন করা হয়। দেশের প্রথম বেসরকারি সিমেন্ট ব্র্যান্ড হিসেবে কনফিডেন্স সিমেন্ট কিভাবে জাতীয় মেগা প্রকল্প, অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির অংশ হয়ে উঠেছে তা বিশেষভাবে তুলে ধরা হয়। প্রায় 700 অতিথির উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান ইমরান করিম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।